আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে এসএসসি আইসিটি ওয়ান শট এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা আমাদের আইসিটি বিষয়ের যে চতুর্থ অধ্যায় রয়েছে আমার লেখালেখি ও হিসাব, তার ওয়ান শট এমসিকিউ দেখব। আমি শুধুমাত্র এমসিকিউ দেখব না, এই এমসিকিউ গুলা বইয়ের কোন কোন টপিক গুলা থেকে আসতেছে, বইয়ের কোন কোন লাইন আমাদের পড়তে হবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা কি করব এখানে দেখে নিব। কারণ তুমি যদি শুধু এমসিকিউ সলভ করো, তাহলে ওই রিলেভেন্ট যদি অন্য কোনো কিছু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে, তখন কিন্তু তুমি পারবে না। সো অবশ্যই তোমার আগে কাজ কি, তোমার আগে মেইন কাজ হচ্ছে তোমার মেইন যে বোর্ড বইটা আছে সেটা ভালো মতো একটু করে রিভাইজ করে ফেলা। দেন তুমি কি করবা, এমসিকিউ প্র্যাকটিসে যাবা। আর আমি সেই জিনিসটা কি করব, ফলো করব। সো আমরা চলো শুরু করি। এই যে চতুর্থ অধ্যায়টা আছে, দেখা যায় প্রতি বছরই আমাদের এই চতুর্থ অধ্যায়টা থেকে প্রতি বছরই প্রত্যেকটা বোর্ডেই মোটামুটি হচ্ছে 4 থেকে 5টা এমসিকিউ, অনেকগুলো বোর্ডে দেখা গেছে 6টা এমসিকিউ আসে। সো আমি অ্যাভারেজ যদি বলি, তাহলে তুমি যেই বোর্ডেই হোক না কেন, ইনশাল্লাহ তুমি এই অধ্যায়টা থেকে 5টা এমসিকিউ কি পাবা ভাইয়া, 5টা এমসিকিউ তুমি কমন পাবা। তুমি যেই বোর্ডেরই হও না কেন, ইনশাল্লাহ বলতে পারি কি 5টা এমসিকিউ কমন পাবা। আর আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি, তুমি যদি আমার ক্লাসটা ভালো মতো করো, তাহলে এই অধ্যায় থেকে যে 5টা এমসিকিউ আসুক বা 6টা এমসিকিউ আসুক, সবগুলো তুমি কি করতে পারবা, আনসার করতে পারবা। কারণ ভাইয়া শুধু এমসিকিউ না, পুরা বইয়ের ইম্পর্টেন্ট লাইন যে বেসিক দরকার, সকল কিছু কিন্তু কি করবো এই ওয়ান শট ক্লাসে সাজিয়ে দিব। তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই আচ্ছা একটু করে বলে নিই, সেটা হচ্ছে দেখো আমার লেখালেখি ও হিসাব অধ্যায়ের নামটা দেখে বুঝতে পারতেছো। সো এই যে লেখালেখি গুলো করবো, সেটা আমরা কোথায় করব, এমএস ওয়ার্ডে করব। আর যে হিসাবের যে কাজ কারবার গুলো আছে, সেগুলো কোথায় করব, এমএস এক্সেলে করব। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা সফটওয়্যার এখানে কি করব, ব্যবহার শিখবো আর কি। ঠিক আছে, তো আমরা আসি প্রথমে হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমরা কিভাবে লেখালেখি এগুলো কাজগুলো করে থাকি। সো এই রিলেটেড যত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে সবার আগে ভাই এইগুলো লিখে রাখছি। যেমন দেখো, মানুষের মনের ভাব প্রকাশের একটা মাধ্যম হচ্ছে কি বলতো, লেখালেখি করা। একদম সিম্পল জিনিস। আর লেখালেখির জন্য রয়েছে কি ওয়ার্ড প্রসেসর, আর হিসাবের জন্য রয়েছে কি স্প্রেডশিট অ্যানালাইসিস। এত ঠিক আছে। লেখালেখির জন্য এই লেখালেখির জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে আমরা কি করতেছি ভাইয়া, ইউজ করতেছি, যেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ড ইউজ করতেছি। আর হিসাবের জন্য আমরা কি করতেছি, স্প্রেডশিট, যেটা হচ্ছে আমরা কি করতেছি, এক্সেল। ওকে। আর ওয়ার্ড প্রসেসরে নির্ভুলভাবে লেখালেখির কাজ করা হয় এবং ভুল ত্রুটি হলে সংশোধনও করা যায়। যেমন আমরা যখন লিখি তখন কিন্তু ভুল ত্রুটি সহজে সংশোধন করা যায় না। আর ওয়ার্ড প্রসেসরে কি কি করতে পারি, ছবি, গ্রাফ, টেবিল, চার্ট। দেখো এই চারটা জিনিস, এই যে চারটা জিনিস আছে, এটাও কিন্তু একটা এমসিকিউতে আসছে। এই চারটা জিনিসের মধ্যে এই চারটা জিনিস করে আমরা কি করতে পারি, আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাকে আমরা কি করতে পারি, আর একটু আকর্ষণীয় ভাবে কি করতে পারি ভাইয়া, সাজাতে পারি। আর ওয়ার্ড প্রসেসরে একই সাথে একই ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। আর সবচেয়ে বহু জনপ্রিয় কি মূলত মাইক্রোসফট অফিস। এই যে মাইক্রোসফট অফিস আছে, সেই মাইক্রোসফট অফিস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সফটওয়্যার। ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় সফটওয়্যার কোনটা, মাইক্রোসফট অফিস। তো এবার যদি আমরা আসি নেক্সট জিনিস, অফিস বাটন বা এদের যে কাজ কারবার আছে, এমএস ওয়ার্ডে কিভাবে আমরা লেখালেখি করতে পারি, ঠিক আছে, এবং সেগুলোকে বিভিন্ন স্টাইলে সাজাতে পারি, সেই জিনিসগুলো নিয়ে কি করবো, একটু কথাবার্তা বলবো। ওকে। সো আমরা যখন এমএস ওয়ার্ডটা সর্বপ্রথম ওপেন করব, তখন দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফারেন্স আসবে। তো আমরা যদি একটু করে খেয়াল করি, এই যে বাটনটা আছে না, এই একদম কোনায় বাম দিকে, দেখো আমার হাতের বাম দিকে একদম উপরে ডান কোনায়, বাম কোনায়, সেটা হচ্ছে কি বলা হয়, সেটাকে বলা হয় অফিস বাটন। তাহলে অফিস বাটনটা আমরা কোথায় পাই, অফিস বাটনটা আমরা পাই উপরে। উপরে তো পাই, উপরে কোথায়, উপরে বাম কোনায়। ঠিক আছে, একদম উপরে বাম কোনায় আমরা কি পাবো, একদম উপরে বাম কোনায় হচ্ছে আমরা অফিস বাটন পাবো। আর এইখানে দেখো আমরা 4 থেকে 5টা জিনিসের কাজ লিখে রাখছি, এদের কাজগুলো একটু মনে রাখতে হবে। প্রথমে দেখো নিউ। নিউ এর কাজ কি, নিউ এর কাজটা হচ্ছে যদি কোনো নতুন ডকুমেন্ট আমরা যদি কি করতে চাই, খুলতে চাই। ঠিক আছে। ওপেন, পূর্বে সংরক্ষিত করা ডকুমেন্ট যদি ওপেন করতে চাই। সেভ, প্রথমবার যদি আমরা কি করতে চাই, ডকুমেন্টটা সংরক্ষণ করতে চাই। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই সেভ এস। আমাদের কোনটা, এই সেভ এস, যেটা কাজ কি, একই ডকুমেন্টকে আমরা কি করব, ভিন্ন নামে সংরক্ষণ করব। ঠিক আছে, একই ডকুমেন্ট ভিন্ন নামে সংরক্ষণ করার জন্য আমরা কি করে থাকি, এই সেভ এসটা ব্যবহার করে থাকি। আর ক্লোজ মানেতে বুঝতে পারতেছি। ওকে, এবার আসি আমাদের পরবর্তী, আমাদের যে হোম যে ইয়াটা আছে, এই যে হোম ট্যাবটা আছে, এই হোম ট্যাবের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো হোম ট্যাবের ভিতরে প্রথমে তুমি যে জিনিসটা মনে রাখবা, সেটা হচ্ছে কি পাবো, একটা ফন্ট নামে একটা গ্রুপ পাবা। এই হচ্ছে একটা গ্রুপ, ফন্ট। ঠিক আছে, তাহলে এই ফন্টের ভিতরে আমরা কি কি আসলে দেখতে পাই, দেখো। তো প্রথম হচ্ছে এটা হচ্ছে ফন্ট স্টাইল, যেটা দেখো এখানে কি লেখা আছে, সুতুনি এমজি। এই সুতুনি এমজি লেখাটা দ্বারা বোঝাচ্ছে আমি যে ফন্টটা নিয়ে কাজ করব, সেটা আলটিমেটলি বাংলা লেখা প্রদর্শন করবে। ঠিক আছে,
সুতুনি এমজি ফন্ট আমরা কেন ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে বাংলা লেখা প্রদর্শন করতে। তাহলে বাংলা লেখা যদি প্রদর্শন করতে চাই তাহলে কোন ফন্ট আমরা ইউজ করব? সুতুনি এমজি। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো এখানে হচ্ছে ফন্টের সাইজ আছে। তুমি এই ড্রপ বক্সে যদি তুমি ক্লিক করো এখানে, তাহলে দেখবে তুমি বাড়াতে কমাতে পারতেছো, লেখা বড় ছোট করতে পারতেছো। আচ্ছা এইখানে দেখো এখানে অনেকগুলো কিছু অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে একটু করে কথাবার্তা বলি। সাপোজ প্রথমে দেখো তো কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দেখো বি। এই বি মানে বুঝায় কি জানো? এই যে বিটা দেওয়া আছে, এই বি মানে বুঝে হচ্ছে বোল্ড। বোল্ড মানে তো বুঝি কি করতে হবে? গাঢ় করতে হবে। সাপোজ আমি একটা লেখা লিখলাম, কোন লেখাটা? এই আইসিটি। এই আইসিটি, দেখো তো এই লেখাটা কি গাঢ় হয়েছে না? এখান থেকে এটা কি গাঢ় না? এটাই হচ্ছে কাজ। এটা হচ্ছে কার কাজ? এটা হচ্ছে আমাদের বোল্ড ট্যাগের কাজ বা বোল্ডের কাজ। তারপর যে আইটা আছে দেখো, এটা একটু ইটালিক। ইটালিক মানে হচ্ছে হালকা বাঁকা থাকবে। তাহলে এইটা যখন থাকবে, আইসিটি লেখাটা লিখবা, তখন দেখা যাবে হালকা একটু কি হয়ে যাবে বলতো? হালকা একটু এরকম করে কি করবে, সে বাঁকা করে দিবে। ইউ আন্ডারলাইন, তাহলে এটার কাজ কি করা? এই যে আইসিটি লেখাটা আছে না, আইসিটি একটা লেখা লিখলাম, এই আইসিটি লেখা নিয়ে সেটা কি করবে? আন্ডারলাইন দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ডেল টেক। ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই সাপোজ আমি যে আইসিটিটা লিখলাম, এই আইসিটিটা দেখবে একদম মাঝ বরাবর সে কি করে দেবে? কেটে দিবে। ঠিক আছে, তারপরে এই যে H2 মানে নিচে সংখ্যা দেওয়া, নিচে সংখ্যাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। তাহলে H2O পানি। ঠিক আছে, তারপর যে উপরের সংখ্যাটাকে আমরা কি লিখবো? এ স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি জিনিস। আর ফন্টের রং চেঞ্জ করার জন্য তো আমাদের এটা আছে। সো আমরা একটু করে এই জিনিসগুলো একটু করে মনে রাখবো। এটা কোথায় পাবো আমরা? হোম ট্যাবে গিয়ে, সাপোজ যদি বলে একটা লেখাকে গাঢ় করবা, তাহলে কি করবা? হোম ট্যাবের গ্রুপে এখানে এসে কি করবো? জাস্ট বিতে ক্লিক করবো, ক্লিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমাদের হোমের মোটামুটি কাজ শেষ। এবার আসবো হচ্ছে আমাদের এই বর্তমান সময়ের যে এমএস ওয়ার্ডটা আছে, সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এইভাবে দেখতে পারি আর কি। ঠিক আছে, আর একটু সুন্দরভাবে তোমাদের দেখাই দিলাম আর কি। এই যেমন বোল্ড, তারপর হচ্ছে ইটালিক, আন্ডারলাইন, তারপর হচ্ছে ডেল, তারপরে নিচে উপরে থাকলে কি করতে হবে, তারপরে এই যে জিনিসটা ছিল। ওকে ডান। এবার আসে আমাদের নেক্সট হচ্ছে কি, ওই লেখালেখি সাহায্য, ওই যে হোমের মধ্যে আমরা আরেকটা কি পাই? একটা অংশ পাই হচ্ছে প্যারাগ্রাফ অংশ। কি অংশ পাই? প্যারাগ্রাফ অংশ। সেখানে কি করি? সেখানে হচ্ছে আমরা বুলেট, আর কি দিছে? নাম্বার। এই বুলেটের ভিতরে আসলে কে কে আছে ভাইয়া? বুলেটের ভিতরে তুমি দেখবা এরকম কিছু অপশন থাকবে, এইরকম কিছু অপশন থাকবে। ঠিক আছে, এইরকম কিছু অপশন থাকবে। অথবা মাঝে মধ্যে দেখবা হচ্ছে এরকম কিছু অপশন আছে, মাঝে মধ্যে দেখবে এরকম টাইপের কিছু অপশন আছে, এগুলো হচ্ছে কি বলেন তো? বুলেট। আর নাম্বার মানে তো বুঝি 1 2 3 এরকম থাকতে পারে। তারপরে আবার এরকমও থাকতে পারে 1 2 3 এরকমও থাকতে পারে। তাহলে এগুলো হচ্ছে নাম্বার। তাহলে এগুলো আসলে কিসের জন্য ইয়া করি বলেন তো? এগুলো আসলে আমরা বলতে পারি এই যে বুলেট অথবা যে নাম্বার, এই দুইটার কাজে কি? এই দুইটার কাজ হচ্ছে আমরা লিস্ট। ঠিক আছে, এটাকে আমরা লিস্ট বলতে পারি। অথবা আপনাদের এমসিকিউতে যেটা আসছে সেটা হচ্ছে তালিকার ধারাবাহিকতা। ঠিক আছে, এটা কিসের জন্য ইউজ করতেছি? তালিকার কিসের জন্য? ধারাবাহিকতা। তালিকার ধারাবাহিকতার জন্য আমরা কি করে থাকি? এই জিনিসগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, আর এখানে তো দেখেন লাইন ব্যবধান, মানে হচ্ছে একটা লেখা, এই যেমন যখন একদম এটার কথা যদি বলি, তাহলে প্রত্যেকটা লাইন দেখবেন এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে একদম যদি এটার কথা যদি বলি, দেখেন এখানে কি করছে, এখানে হচ্ছে এটার জন্য তো এটা, আর এখানে দেখবেন একটা লাইন উপরে একটা লাইন এখানে, মানে এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, এটা করছে কি? আর আপনি যখন আরবি লিখবেন তখন দেখবেন কোন দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে। তাহলে সবগুলো লেখা আছে কোন দিক থেকে শুরু? এই দিক থেকে। এটার জন্য কোনটা? এটা। আর সেম পরিমাণ সকল কিছু সেম রাখার জন্য এটা আমরা ইউজ করি। আর এখানে হচ্ছে লাইন ব্যবধান, লাইনগুলোর মাঝে কতটুকু গ্যাপ হবে, তাহলে এটার জন্য এটা। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো সম্পর্কে একটু করে মাথায় আইডিয়া রাখবো। এই বুলেট আর নাম্বার কেন ইউজ করি, এটা অনেক বেশি আসছে তালিকার ধারাবাহিকতার জন্য। বুলেটে আসলে কি থাকে? এই অংশগুলা। আর নাম্বারে তো বুঝতে পারতেছি কি থাকে। এই বুলেট আর নাম্বার কোথায় পাবো আমরা? প্যারাগ্রাফ নামে যে গ্রুপটা আছে, সেই প্যারাগ্রাফ গ্রুপটাতে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা বর্তমান সময়ে এরকম ইন্টারফেসটা দেখতে পাই। তাহলে গেল। এবার আসি লেখালেখির সাজসজ্জার। এতক্ষণ ছিলাম হোমে, এবার হোম থেকে এবার আমরা ছিলাম পরবর্তী ট্যাব, তার নাম কি? ইনসার্ট। এই ট্যাব, এই নামে এখানে কি লেখা আছে? এইখানে লেখা আছে ইনসার্ট। ওকে, এই ইনসার্টের ভিতরে কি কি আছে এইগুলো একটু করে মনে রাখবো। প্রথম হচ্ছে টেবিল। প্রথম আমাদের কি আছে? একটা টেবিল। তারপরে কি আছে দেখুন, ইলাস্ট্রেশন গ্রুপ। ইলাস্ট্রেশন নামে একটা গ্রুপ আছে। এই গ্রুপে আবার কি কি আছে সেগুলো জানতে হবে। তাহলে কি আছে? প্রথমে পিকচার, এটা ক্লিপ আর্ট, শেপ, স্মার্ট আর্ট, আর এটা হচ্ছে কি? চার্ট। ইলাস্ট্রেশন গ্রুপে কি কি আছে সেটা জানতে হবে। আমরা পরবর্তী পিকচারে দেখবেন এই জিনিসগুলো একটু ভালো মতো ক্লিয়ারলি ভিজুয়ালাইজ হচ্ছে। তারপর একটা যে জিনিসটা আছে আমাদের এখানে, হেডার ও ফুটার গ্রুপ আছে।
ইলাস্ট্রেশন ট্যাবে হেডার ফুটার নামে একটা গ্রুপ আছে, যেখানে কি করব, হেডার দিব, ফুটার দিব বা পেজ নাম্বার 1 2 3 দেখেন না বই নাম্বার আছে, সেটা আলটিমেটলি এটার মাধ্যমে করা হয়ে থাকে। আরেকটা এখানে মনে রাখবেন, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, মানে লেখাকে বিভিন্ন রকম ভাবে আমরা কি করব, উপস্থাপন করব, সেটা আমরা এখানে করতে পারি। তো চলেন আমরা যদি এখন নতুন নিয়ে এটা দেখি, এই ইনসার্ট জিনিসটা, এই দেখেন প্রথমে হচ্ছে টেবিল, এটার কথা আপনাদের আমি বললাম। তারপর হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপ, এখানে দেখেন আরো নতুন কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে, দেখেন স্ক্রিনশটটা নতুন অ্যাড করছে, বাট আমাদের আগেরটাতে ছিল না আর কি। তো এখানে পিকচার ছিল, তারপর হচ্ছে স্মার্ট আর্ট ছিল, চার্ট ছিল, ওকে, তো এগুলো তো আছেই। তারপর দেখেন হচ্ছে এই এটা বললাম হেডার অ্যান্ড ফুটার, আর ওয়ার্ড আর্টটা এই হইতেছে সেই ওয়ার্ড আর্ট। তাহলে এই জিনিসগুলো একটু করে মনে রাখবো, কারণ এই প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো বললাম সেগুলো আসছে এমসিকিউতে। ওকে, তারপর আমরা যদি আসি এবার একটা টেবিল বা সারণী কিভাবে যোগ করব, তাহলে এটা পিকচারটা মনে হয় বোঝা যাচ্ছে না, তো আমরা দেখেন পরের পিকচারটা আসি, সেম জিনিসই ছিল। তাহলে প্রথমে আসবো আমরা ইনসার্টে। তাহলে একটা টেবিল যুক্ত করার জন্য আমাদের কয়টা ধাপ অবলম্বন করতে হবে? 3টি ধাপ কি করতে হবে, আমাদের অবলম্বন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ ওয়ান, যেটা কি করবো, আমরা ইনসার্টে যাব। 2 নাম্বার স্টেপ আমরা কই আসবো, টেবিলে আসবো। তাহলে স্টেপ ওয়ানে হচ্ছে ইনসার্টে যাওয়া, 2 নাম্বার স্টেপ হচ্ছে টেবিলে আসা, এবং 3 নাম্বারে আপনি এখান থেকে হচ্ছে জাস্ট অংশ সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে কি করতে পারেন, এইটা হইতেছে 3 নাম্বার অপশন, যেটা কি করা, ইনসার্ট টেবিল দেওয়া। তাহলে টেবিল যুক্ত করার জন্য কয়টা স্টেপ, 3টা। আর আপনি চাইলে সারি বা কলামের নাম্বার এখান থেকেও কি করতে পারেন, সেট করে ফেলতে পারেন, ঠিক আছে। কলাম কোনগুলা, কলাম হচ্ছে, সারি হচ্ছে আমাদের এগুলা, এই যে জিনিস, এই জিনিসগুলোকে কি বলা হয়, এই জিনিসগুলোকে বলা হচ্ছে সারি। আর কলাম কোনগুলা, কলাম হচ্ছে আমাদের এই উপর থেকে নিচের দিকে যেটা যাবে সেটা হইতেছে কি ভাইয়া, সেটা হইতেছে আমাদের কলাম। তাহলে সারি এবং কলামের জিনিসগুলো আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আসলে আমাদের নেক্সট জিনিস, ছবি যোগ করব। তো সেম জিনিসই, তাহলে আমাদের প্রথমে আগে যেতে হবে ইনসার্ট থেকে হচ্ছে আমরা ইলাস্ট্রেশন গ্রুপে, এই ইলাস্ট্রেশন গ্রুপে কোথায় চলে যাবো, পিকচারে চলে যাবো। তাহলে এখন দেখেন এই ইলাস্ট্রেশন গ্রুপে কি কি আছে, অবশ্যই মাস্ট দেখে যাবেন, আসবে কোনো বোর্ডে। তাহলে পিকচার আছে, ক্লিপ আর্ট আছে, শেপ আছে, স্মার্ট আছে, এবং কি আছে, চার্ট। এই সবগুলো কোথায় আছে, আমাদের ইলাস্ট্রেশন গ্রুপটাতে আছে। আর ইলাস্ট্রেশন গ্রুপটা কই আছে, ইনসার্ট ট্যাবে আছে। ওকে, এবার যদি নেক্সট জিনিস আসি, বলতে ছবি যোগ করার অলরেডি দেখে ফেললাম, এটা হচ্ছে মানে ওই নতুনটাতে কিভাবে করতে হবে সেটা দেখলাম। আচ্ছা, ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টের হচ্ছে আপনি আলটিমেটলি দেখছেন বিভিন্ন রকমের ভাবে সাজানো আছে, তা আপনি জাস্ট আপনার টেক্সটটা দিয়ে সিলেক্ট করে দিবেন। এবার আমরা আমাদের পরবর্তী অংশে আসি। পরবর্তী অংশে এখানে লিখছে মার্জিন ঠিক করা। তাহলে মার্জিন ঠিক করব কোথায়, মার্জিন ঠিক করবো হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা ট্যাব আছে, সেই ট্যাবের নাম কি, সেই ট্যাবের নাম হচ্ছে দেখেন পেজ লেআউট নামে যে ট্যাবটা আছে, সেই ট্যাবে গিয়ে আমরা কি করব, মার্জিনটা ঠিক করব, ঠিক আছে। যে পেজ লেআউটের যে পেজ সেটআপ নামে যে গ্রুপটা আছে সেই অংশে দেখেন এখানে কি কি আছে, মার্জিন আছে, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন আছে, সাইজ আছে, কলাম আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি করবো এখানে পাবো। মাঝে মধ্যে পরীক্ষা ডিরেক্ট আসে এই চিত্রটা দিয়ে দিছে, বলে এটা কোন টাইপে আমরা পাবো, উত্তর হচ্ছে পেজ লেআউট, ঠিক আছে। আর গ্রুপ কোনটা, পেজ সেটআপ গ্রুপ, আমরা কি কি পাবো, এই মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, এই জিনিসগুলো হচ্ছে আমরা কি পাবো, এইখানে পাবো। ওকে, সো আপনারা এই পিকচারটা দেখলে আর একটু সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে শুধু লেআউট আছে বর্তমানে, বাট আগে কি ছিল, পেজ লেআউট লেখা অপশনটা ছিল। ওকে, এবার আমাদের নেক্সট জিনিস, প্যারাগ্রাফের লাইন ব্যবধানের জন্য এখান থেকে এত বেশি কিছু আসে না, জাস্ট মেনলি স্পেস কতটুকু হবে, কি এমন হবে, সেই জিনিসগুলো। ওকে, তো এখানে এই জিনিসগুলো হচ্ছে লেখা আছে আর কি। তারপর যদি আমরা আসি এবার পৃষ্ঠায় নাম্বার দেওয়া, দেখেন আমরা একবার বলছিলাম পৃষ্ঠায় নাম্বার কোথায় ছিল, ইনসার্টে ছিল। শুধু মার্জিনটা কোথায় ঠিক করতেছি, পেজ লেআউটে। আর পৃষ্ঠায় নাম্বার দেওয়া বা উপরে হেডিং, নিচে হচ্ছে থাকলে ফুটার যে দেওয়া আছে, সেগুলো কোথায় করব, সেগুলো কিন্তু আমরা ইনসার্টের মধ্যেই করব, ঠিক আছে। সেই ইনসার্টের মধ্যে আপনি এই পৃষ্ঠায় যেহেতু নাম্বার দিবেন, তাহলে কি পাবেন, এই পেজ নাম্বার। ওকে, এই জিনিসটা, এই যে পৃষ্ঠায় নাম্বার দেওয়া, এটা কোন ট্যাবে আমরা পাবো, এইটা কোন ট্যাবে আমরা করব কাজটা, এই কাজটা করব কিন্তু ইনসার্ট ট্যাবে। ওকে, ইনসার্ট ট্যাবে হেডার অ্যান্ড ফুটার থেকে আমরা যদি হেডারে যাই, তাহলে আমি কি করবো, ওই হেডারে ইয়ে দিতে পারবো, ঠিক আছে। ফুটারে গেলে নিচে হয় আলটিমেটলি, আর পেজ নাম্বার তো আপনি চাইলে উপরে দিতে পারেন, নিচে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। এবার যদি আমরা আসি নেক্সট জিনিস, তো এখানে অলরেডি ওই আগের জিনিসটাই হচ্ছে আমরা নতুন ইয়াতে কীভাবে করি সেটা, বানান সংশোধনের জন্য একটা কি আছে, সফটওয়্যার আছে, যেখান দ্বারা আপনি কী করতে পারেন, আপনার বানানগুলো কী করতে পারেন, সংশোধন করে ফেলতে পারেন, ঠিক আছে। তাহলে এটা গেল চেকার। তো এবার আসি আমাদের এই এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম, এগুলো আসলে কি করব, আমরা লেখালেখিটা কীভাবে করব, অর্থাৎ MS ওয়ার্ড নিয়ে আমরা কথাবার্তা বললাম। এবার হচ্ছে আমাদের স্প্রেডশিট,
আমরা এখন কি করব, হিসাব নিকাশে যাব। ওকে, এই হিসাব নিকাশে আসি। স্প্রেডশিটে বিভিন্ন রকমের সংখ্যা বা অক্ষর ভিত্তিক কি করা হয়, উপাত্ত নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, স্প্রেডশিটকে আকর্ষণীয় করতে আমরা এগুলো ব্যবহার করে থাকি। স্প্রেডশিটে গুণ করার জন্য আমরা ফলাফল সেলের মধ্যে সূত্র দিতে হয়। ঠিক আছে, সাধারণত সেলের সূত্র দিয়ে এন্টার দিলে হয়ে যায়। সো আলটিমেটলি এই যে এখানে জিনিসগুলো বসে এগুলো আমরা একটু দেখব। তো প্রথমে দেখেন, এটা আপনি যখন একটা স্প্রেডশিট ওপেন করবেন, এমএস এক্সেল যখন ওপেন করবেন, তখন আপনি এরকম একটা অপশন পাইলেন। সাপোজ এখানে দেখেন কি লেখা আছে, দেখেন তো D7 লেখা আছে। তো এই D7 দ্বারা আসলে কি বোঝায়, এই যে ABCD এরকম টাইপের যে জিনিসগুলো, এগুলো বোঝায় কলাম। কিছুক্ষণ আগে আপনাকে বললাম কলাম কোনগুলা, এইগুলো হইতেছে কলাম। দেখেন এই A, তারপরে এদিকে হচ্ছে B, এখানে আছে হচ্ছে C, এখানে হচ্ছে D, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সেই কলাম। ওকে, তারপরে দেখেন এই কলামগুলোকে তাহলে আলটিমেটলি ABCD দ্বারা প্রকাশ করতে পারি। আর পরে যেটা আছে 7, এই 7টা কি বোঝায়, সারি। এই দেখেন এখানে কয়টা সারি আছে, যেমন দেখেন 1 2 3 এরকম করে যাচ্ছে। তাহলে দেখেন যখন D7 বসে, তার মানে আপনাকে চলে যেতে হবে D সেলের 7। 7 মানে কোথায়, 7 মানে দেখেন এই 7 নাম্বার ঘর। তাহলে এইটাই হইতেছে কি বলেন তো, এইটাই হইতেছে আপনাদের সেই D7। এটা হচ্ছে একটা সেল। ঠিক আছে, এটাকে একটা কি বোঝাচ্ছে, একটা সেল। কিন্তু এই ডিটা কি বোঝায়, একটা কলাম। 7টা কি বোঝায়, একটা সারি। পুরোটা মিলে একটা কি তৈরি করছে, একটা সেল তৈরি করছে। ওকে, তো এগুলো গেল। সো আমরা এখান থেকে যদি দেখি, যেমন দেখেন F12 বসে, তাহলে F12 এর জন্য আমার কোথায় আসতে হবে, F, আর 12 এর জন্য 12 বরাবর যাইতে হবে। এটা হচ্ছে সেই 12। তাহলে আলটিমেটলি এটাই হইতেছে কি বলেন তো, আমাদের F12 ঘর। ওকে, তো এটা গেল আমাদের এখান থেকে। এবার আসি এটা স্প্রেডশিটে গুণ করা। তাহলে দেখেন এখানে আমাদের দ্রব্যর দাম দিছে চাল, তারপরে হচ্ছে এখানে কত টাকা দিছে। তাহলে এখন এটাকে আমরা গুণ করার জন্য, আলটিমেটলি সূত্রগুলো লেখার জন্য, এখানে দেখেন আমাদের একটা ফলাফল সেল আছে। এখানে আলটিমেটলি আমরা কি করি, সূত্র লিখি। আর প্রত্যেকটা সূত্র শুরুতেই সবার আগে কি দিতে হবে, একটা বলেন তো, একটা ইকুয়াল দিতে হয়। ঠিক আছে, এখন আপনি নিজে একটু চিন্তা করেন, 1 কেজি চালের দাম 44 টাকা হলে আপনি 40 কেজি চাল কিনছেন, তাহলে মোট খরচ কত হবে? তা আপনার কাজ কি 44-এর সাথে এটা গুণ করা। তা দেখেন এই যে এই ঘরটা, এই সেলের সাথে আপনি কি করবেন, এই সেলটাকে গুণ করবেন। তাহলে এই সেলটা কোথায় আছে দেখেন তো, এটা হচ্ছে B, আর এদিকে এটা হচ্ছে 3, তার মানে হচ্ছে 3 নাম্বার এয়ার এটা। তাহলে আলটিমেটলি আপনি বলতে পারেন এই ঘরটার নাম হচ্ছে B3, এই ঘরটার নাম কত, B3, এই ঘরটার নাম কি ভাইয়া, B3। আর এটা হচ্ছে কত, C নাম্বার ঘর, তাও কিন্তু 3 আছে। তাহলে আলটিমেটলি আমি বুঝতে পারতেছি এটার নাম হইতেছে কত, C3। তাহলে B3 এর সাথে C3 কি করতে হবে, গুণ। তাহলে গুণ করার জন্য আমরা স্টার চিহ্ন ইউজ করি। গুণ করার জন্য আমরা কি চিহ্ন ইউজ করি, স্টার চিহ্ন ইউজ করি। এটা একটা ওয়ে হইতে পারে। ওকে, গুণ করার আরেকটা ওয়ে আছে, আমরা কিছুক্ষণ পরেই দেখতেছি। আর একটু করে মনে রাখেন, স্প্রেডশিটে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে আমাদের দেখবেন ভাগের কিন্তু অপশন নাই। তাহলে আলটিমেটলি ভাগের জন্য এই জিনিসটা আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। ভাগের জন্য এটা, গুণের জন্য আমরা এটা। ওকে, তাহলে একটা প্রক্রিয়া দেখাইলাম গুণের। এবার দেখেন একটা এই সেম জিনিসটা আর কি, ওই আগের মতো এইখানেই দেখেন আরেকটা জিনিস দিছে, প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে গুণফল বের করার যে একটা সূত্র হচ্ছে কি বলেন তো, প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা দিয়েও করতে পারি, অথবা আপনি এইখানে দিতে পারেন হচ্ছে এরকম প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট কত, B3 থেকে C3 পর্যন্ত। তাহলে B3 এটা হচ্ছে রেঞ্জ বোঝায়, কোথা থেকে কতটুকু পর্যন্ত আপনি গুণ করবেন। তাহলে এটাও করতে পারেন, এটা করতে পারেন, সমস্যা নাই। যখন অনেক কিছু থাকবে তখন আপনি এই প্রোডাক্ট দিয়ে এটা দিলেই আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি করার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করি। যেমন দেখেন আপনার কাজকে এবার আয়তন নির্ণয় করতে বসে, তাহলে আয়তনের জন্য তো আপনি জানেন কী কী গুণ করতে হবে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো গুণ করতে হবে। তাহলে দেখেন দৈর্ঘ্যের ঘরটা কোনটা, A, আর এখানে আছে কত, 3। তাহলে আলটিমেটলি হচ্ছে A3 আছে দৈর্ঘ্য। তাহলে আপনি দিবেন কি এবার গুণ, কত, এটা হচ্ছে B, তাহলে B3। তারপর আবার হচ্ছে একটা গুণ, কত, C3। সামনে কি থাকবে, একটা ইকুয়াল, এটা লিখতে পারেন। অথবা আপনি দিতে পারেন হচ্ছে ইকুয়াল দিয়ে প্রোডাক্ট কত, A3 থেকে, এটা হচ্ছে রেঞ্জ কতটুকু পর্যন্ত, C3 পর্যন্ত। এই দেখেন এটা লিখছে ইকুয়াল প্রোডাক্ট A3 থেকে C3 পর্যন্ত, এই A3 B3 C3 পর্যন্ত, প্রথমটা এবং শেষেরটা দিছে, শেষ। তো এবার যদি আমরা আসি নেক্সট জিনিস, ভাগ করা। ভাগের জন্য অলরেডি বলছিলাম, জাস্ট খালি এখানে কি দিছে, একটা ভাগের চিহ্ন দিছে, কাজ শেষ, আর কিছু নাই। শতকরা নির্ণয়টাই হচ্ছে আলটিমেটলি আমরা দেখবো, শতকরা কীভাবে নির্ণয় করবো। ওখানে সূত্রটা বোঝা যাচ্ছে না দেখে আমি ভালো মতো লিখে দিয়েছি। এবার আসি শতকরা নির্ণয়টা কীভাবে করে। সাপোজ আমি একটা অঙ্ক দিয়ে রাখছি, দেখেন 1000 টাকার 10%, 1000 টাকার কত পার্সেন্ট বললাম, 10% বললাম। মনে করলাম 1000টা A3 সেলে আছে, 10%টা B3 সেলে আছে। তাহলে এবার যদি আসি 1000 টাকা 10% আসলে আমি কীভাবে বের করবো। তা আমরা তো সকলেই জানি, আমরা জানি 10% মানে কি, 100 টাকায় 10 টাকা। তাহলে আমরা বলতে পারি 100 টাকায় কয় টাকা পাবে, 10 টাকা। তাহলে 1 টাকায় কত পাবে, কমে গেছে, কমে গেলে কি হয়, ভাগ করতে হয়। তাহলে ভাগ, আর
1000 টাকায় কয় টাকা হবে, তাহলে 1000 টাকায় পাবে কি, বেড়ে গেছে, বেড়ে গেল গুণ, তাহলে আলটিমেটলি হচ্ছে এই 1000 গুণন এটাই কিন্তু যেটা আছে সেটাই। তাহলে আপনি নিজে একটু করে খেয়াল করেন, এইটা কি, এইটা কি ভাইয়া, এইটা কি বলেন তো, এইটাই কিন্তু হচ্ছে 10%কে নির্দেশ করতেছে। তাহলে 1000 টাকার 10%, তাহলে আলটিমেটলি 1000 টাকা 10% মানে কি পাচ্ছি, 1000 টাকা ইন্টু তার সাথে কি করছে 10%। তাহলে আপনি যদি এখান থেকে লিখেন 1000 টাকা আছে A3-তে, তাহলে আপনার কাজ কি, এই A3-তে লিখতে হবে আগে 1000, ইন্টু দিতে হবে, দিলাম ইন্টু 10%টা ডিরেক্ট বলে দিয়েছে B3-তে আছে, তাহলে আপনি জাস্ট কি করবেন B3। যদি এরকম পার্সেন্টেজ যদি বলেই দেয় সেলটার ভিতরে, তাহলে আপনি জাস্ট এইটা লিখলেই আনসার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া পার্সেন্টেজ কীভাবে আনে, এই পার্সেন্টেজ আনার উপায়টা কি, আপনি হচ্ছে শিফট চেপে 5 ক্লিক করবেন, শিফট চেপে কত ভাইয়া 5 যদি ক্লিক করেন তাহলে কি আসবে পার্সেন্টেজ। ওকে, যদি যদি আপনার পার্সেন্টেজ না থাকে, যদি পার্সেন্টেজ না থাকে মানে এই সেলটাতে যদি পার্সেন্টেজ নাই, শুধু বি এর মান দিছে 10, আপনাকে বলছে এটা কি করেন, পার্সেন্ট বের করেন, শতকরা বের করেন, তখন আপনার কাজ কি, তখন আপনার কাজ হচ্ছে এটাই, এই আগের মতো A3 ইন্টু, দেখেন তো 10%, পার্সেন্ট মানে তো 100 দ্বারা ভাগ, তাহলে B3-র কি দিব, জাস্ট খালি এখানে পার্সেন্ট দিব, ঠিক আছে। এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। ওকে, তাহলে এটা হচ্ছে যদি পার্সেন্ট না দেওয়া থাকে তখন হচ্ছে আমরা কি করব, এইভাবে আলটিমেটলি হিসাবটা করব আর কি, পার্সেন্ট যদি না দেওয়া থাকে। আর যদি ডিরেক্ট বলে দেয় পার্সেন্ট, তাহলে তার কোনো কাজ নেই, এটাই হচ্ছে হয়ে যাবে কাজ। ওকে, এবার আসি লাভ ক্ষতি। তো বলছে ক্রয় মূল্য 500 টাকা, লাভ যদি 10% হয়, বিক্রয় মূল্য কত। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য লাভের জন্য, লাভের জন্য বিক্রয় মূল্য সূত্র কি, লাভের জন্য বিক্রয় মূল্য সূত্র হচ্ছে আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য যেটা দিয়ে কিনছি তার সাথে কি করতে হবে, লাভটা যোগ করতে হবে। আর যদি ক্ষতি হইতো তাহলে ক্ষতিটা কি করতে হয়, বিয়োগ করতে হয়, কার থেকে, ক্রয় মূল্য থেকে। তাহলে এবার আসি, আগে আমাদের কি করতে হবে, লাভ বের করতে হবে। তার মানে কত টাকার লাভ, 500 টাকায় 10% কতটুকু লাভ হয় সেটা বের করবো। তাহলে আলটিমেটলি আপনি নিজে একটু করে ভাবেন, একটু করে ভাবেন, সাপোজ এটা আগের মতোই, এটা রাখছি A3-তে আর এটাকে রাখছি কত B3-তে, আগের মতোই আছে, এটা আছে হচ্ছে A3-তে আর এটা আছে কোথায় B3-তে। তাহলে আপনি 10% বের করবেন কার, 500 টাকার। তাহলে আলটিমেটলি ডিরেক্ট যদি করি, আমরা এতক্ষণ তো সূত্র দেখে ফেলছি, লাভ মানে কি হবে, আপনার কাজ হচ্ছে 500-র সাথে এই A3-র সাথে গুণ করবেন কাকে, লাভ, লাভ হচ্ছে কোথায় আছে B3-তে, তাহলে পেয়ে গেলাম লাভের মান। তাহলে 500 টাকায় সে 10%-এ কত টাকা লাভ করবে সেটা পেয়ে গেছি আগের অঙ্কটা থেকে। তারপরে এখন ক্রয় মূল্য মানে কি, ক্রয় মূল্য মানে এটা A3, তাহলে এই A3-র সাথে আপনি যোগ করবেন লাভ, লাভ মানে তো এটা এখন আপনি জানেন কত, A3 ইন্টু কত ভাইয়া B3, শেষ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আচ্ছা, ইকুয়ালটা সহজ দিতে হবে অবশ্যই। আর আগের মতো বলছিলাম যদি পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে পার্সেন্টেজটা অবশ্যই শেষে কি করতে হবে, আমাদের অ্যাড করে দিতে হবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি লাভ ক্ষতি নির্ণয়ের ম্যাথগুলো শেষ, মোটামুটি আমাদের বেসিক সকল কিছুই শেষ। আমার লেখালেখি ও হিসাবের বেসিক যে জিনিস মোটামুটি চেষ্টা করছি আধা ঘন্টার মধ্যে বেসিক সকল কিছু শেষ করে দেওয়ার। এখন আমরা আসবো কি করব, এমসিকিউ সলভ করব। তাহলে চলুন আমরা এমসিকিউ সলভ করা শুরু করি। তাই প্রথম অবস্থায় কোন কমান্ড ব্যবহার করে বড় ডকুমেন্টে স্বল্প সময় শব্দ খোঁজার জন্য আমরা লিমিটলি ফাইন্ড, আর যদি প্রতিস্থাপন করতে চাই তাহলে কি লাগে, রিপ্লেস। তাহলে ফাইন্ড রিপ্লেস করে আছে সেটা খুঁজে বের করবো। তাহলে ফাইন্ড রিপ্লেস আছে আমাদের এই অপশনটাতে, তাই এটা হচ্ছে সঠিক আনসার। তারপরে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্টটি কীভাবে সংরক্ষণ করা যায়। বারবার যখন আপনি কাজ করবেন তখন আপনি ডকুমেন্টে যদি টেমপ্লেট আকারে সংরক্ষণ করেন তাহলে আপনার কাজ করতে কী হবে বলেন তো, ইজি হয়ে যাবে। ওকে, সবগুলাই ঘুরাই পেঁচে দেখবেন আসছে কোশ্চেন, বাট সেম ইয়াতে থাকবে। যেমন ফাইনাল রিপ্লেসে এরকম আছে, বলে একটা ডকুমেন্টে 100 বার সাজেশন আছে, লেখাটা আছে, তাহলে এই সাজেশন লেখাটা সহজে খুঁজে পাওয়ার জন্য কি করবেন, ফাইন রিপ্লেস দিবেন, শেষ। ওকে, এবার আসি, তোমার মাই প্রোফাইল নামের ডকুমেন্টটি অন্য নামে, তাহলে একটা নামে সেভ আছে, সেইটাকে আপনি অন্য নামে যদি সেভ করতে চান, একটা ডকুমেন্টকে ভিন্ন নামে সেভ করার জন্য কোনটা শিখেছিলাম, সেভ অ্যাজ। তাহলে এই সেভ অ্যাজ হয়েছে কাজ, বলে ফেললাম। তারপর আসি হোম ট্যাবের কোন গ্রুপে বুলেট আর নাম্বার, হোম ট্যাবের কোন গ্রুপে ছিল বুলেট নাম্বার। প্রথমে আমরা হোম ট্যাবের ওই নিউ সেকশনের মধ্যে অনেক কিছু দেখছিলাম, নিউ ওপেন এটা, তারপরে দেখছিলাম হচ্ছে কি বুলেটের নাম্বার, তালিকার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটা কই ছিল, প্যারাগ্রাফ গ্রুপে ছিল। এটা কই ছিল, এটা ছিল আমাদের প্যারাগ্রাফ গ্রুপে।
ওকে, তারপর একটা যদি আসি, ডকুমেন্টে কোনো ছবি যোগ করতে রিবনের কোন ট্যাব, ছবি যুক্ত করার জন্য কোনটা, ইনসার্ট। ছবি যুক্ত করার জন্য আমরা কোনটা ইউজ করতাম, ইনসার্ট। ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কার মাধ্যমে, একদম প্রথম স্লাইডে ছিল, ছবি বা টেবিল যুক্ত করে আমরা কি করতে পারি, এই কাজটা করতে পারি। ডকুমেন্টে চার্ট সংযোজন করা যায় কোথায়, চার্ট সংযোজন করব কোথায়, আমরা চার্ট সংযোজন করব ইনসার্ট থেকে ইলাস্ট্রেশন গ্রুপে দেখবেন কি ছিল, একদম শেষের কোণায় কি ছিল, চার্ট ছিল। ওকে, তারপরটা যদি আসি, তোমার প্রস্তুতকৃত ডকুমেন্টের প্রতি পৃষ্ঠার উপরে সংক্ষেপভাবে তুমি কি করবা, টাইটেল দিবা। তো সেটার জন্য কোথায় যেতে হবে, ইনসার্ট ট্যাবের ওই হেডার, ঠিক আছে, ইনসার্ট ট্যাবের কোথায় যেতে হবে, হেডার অংশে যেতে হবে, হেডার এবং ফুটার। উপরে যেহেতু দিচ্ছ তার মানে কি করতে হবে, হেডার। পেজ নাম্বারিং এর জন্য তো তাহলে পেজ নাম্বার, তারপর হচ্ছে ফুটার হচ্ছে কোথায়, যদি নিচে দিতে চাও টাইটেলটা। ওকে, তারপর এটা যদি আসি, এই জিনিসের মধ্যে বসে স্প্রেডশিটের চিহ্ন কোনটা, স্প্রেডের চিহ্ন হচ্ছে আমাদের 2 নাম্বারটা হচ্ছে স্প্রেডশিটের চিহ্ন। স্প্রেডশিটে B1 কি নির্দেশ করে, বিটা নির্দেশ করে কি ভাইয়া, বিটা নির্দেশ করতে হচ্ছে তোমাকে কলাম, আর 1টা কি নির্দেশ করতো, 1টা নির্দেশ করতে হচ্ছে সারি। আর পুরাটার কথা যদি বলি, পুরাটা কি নির্দেশ করবে, একটা সেল। শুধু বি এর কথা বললে কলাম, 1টা হচ্ছে কি সারি, অর্থাৎ 2 নাম্বার কলামের 1 নাম্বার সারি, শেষ। তারপর এটা যদি আসি, এই জিনিসটাকে ফর্মুলার মধ্যে যদি দিই, দেখো যোগ করতেছি B1 থেকে C5 পর্যন্ত, তাহলে আমরা যোগের জন্য কি করব, সাম দিব, ইকুয়াল সাম B1 থেকে কত পর্যন্ত, C5 পর্যন্ত। তারপরটা আসি, তারপর হচ্ছে স্প্রেডশিটের রেঞ্জ বোঝানো হয়েছে, রেঞ্জ এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে আলটিমেটলি A1 থেকে কত হবে ভাইয়া, A1 থেকে A2 পর্যন্ত ধরলাম। আচ্ছা, তারপর হচ্ছে ধারাবাহিকতা, ওই তালিকার ধারাবাহিকতা বা লিস্ট তৈরি করতে কি ব্যবহার করতাম, একটা হচ্ছে নাম্বার, আর হচ্ছে কি বুলেট, নাম্বার আর বুলেট। ওকে, তারপর বলা হয়েছে স্প্রেডশিটে কয়েকটি সেল মিলে কি গঠিত হয়, সেল। তাহলে দেখেন স্প্রেডশিটে আমি যদি একটা আঁকি, মনে করলাম এটাই হইতেছে আমার সেই স্প্রেডশিট, কয়েকটা সেল মিলে, তাহলে এইটা একটা সেল, এটাও একটা সেল। তাহলে আলটিমেটলি দেখেন এখানে 2টা সেল নিলাম, তাহলে এই 2টা সেল, বা আপনি যদি এই পুরোটার কথা যদি বলেন, আপনি 3টা সেল নিলেন, তাহলে এই 3টা সেল মিলে এটা কি তৈরি করলো, একটা সারি। আবার সেম ভাবে আপনি এই পুরো অংশটুকু নিলেন, এই অংশ, এই দিক থেকে নিচ দিক থেকে এবার একটা নিলেন, তাহলে এটা কি তৈরি করবে, একটা কলাম, রো, কলাম। ফিল্ড কি, ফিল্ড হচ্ছে ওই যে একটা অংশ, ঠিক আছে, কয়েকটা কলাম মিলে একটা কি তৈরি করে, ফিল্ড তৈরি করে, তার মানে এটাতে সবগুলো হবে কি সঠিক আনসার। তারপর আসি, স্প্রেডশিট প্রোগ্রামে গুণ করার প্রক্রিয়া কত ধরনের, 2 ধরনের। একটা হচ্ছে আমরা জাস্ট সিম্পল গুণ, আর এটা হচ্ছে কি প্রোডাক্ট ইউজ করে কি করতে পারি, গুণ করতে পারি, ফাংশন এটা ব্যবহার করে। ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে, তাহলে প্রথমবার সংরক্ষণ করতে কিন্তু কি ব্যবহার করি, সেভ, আর ভিন্ন নামে করার জন্য সেভ এস। পেস্ট করার জন্য কি করব আমরা, এটা কন্ট্রোল এক্স, এটা আসলে কিসের জন্য, একটা টেক্সট বা ডকুমেন্ট কি করার জন্য, কাট, এটা হচ্ছে পেস্ট। সি দিয়ে কি বোঝায়, কপি, পি দিয়ে পেস্ট না, আসলে পি দিয়ে এখানে কি বোঝাবে, পি দিয়ে বোঝাবে হচ্ছে ডকুমেন্টটাকে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে সেটার জন্য। এবার আসি, ডকুমেন্টকে টেমপ্লেট, অলরেডি এই কোশ্চেনটা আমরা আনসার দিয়ে ফেলছি, কিসের জন্য, বারবার ব্যবহারের জন্য আমাদের কি করা দরকার, এটা করা দরকার। প্যারাগ্রাফের নির্বাচিত অংশকে গাঢ় বোল্ড করব, তাহলে বোল্ড করার জন্য কোথায় ছিল হচ্ছে আমাদের হোমের যে ফন্ট আছে সেখান থেকে আমরা বিতে ক্লিক করব। ওকে, তারপরে যদি আমরা আসি ওয়ার্ডে 2007, আর কি ওয়ার্ড 2007-এর কোন ট্যাবে হেডার ও ফুটার থাকে, হেডার আর ফুটার কই ছিল, ইনসার্ট ট্যাবে ছিল। কোথায় ছিল, ইনসার্ট ট্যাবে কি ছিল, হেডার এবং ফুটার ছিল। ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় নাম্বার দেওয়ার জন্য রিবনের কোন ট্যাবে নাম্বারিং করব, তাও কোথায় যেতে হবে, আমাদের ইনসার্ট ট্যাবে কি করতে হবে, যেতে হবে। তাহলে আমাদের বসে এইখানের সেল অ্যাড্রেসটা বলো, তাহলে দেখো এইটার ক্ষেত্রে আসি, তাহলে ডি, আর এটা কোন ঘরে আছে, 3, তাহলে আলটিমেট আনসার কত, D3, ডান। তারপরটা যদি আসি, এত চিহ্নটির ঘর পূরণের জন্য ফর্মুলা কোনটি, এই চিহ্নটা ঘর পূরণের জন্য ফর্মুলা কোনটা, দেখো তো প্রতি কেজির দাম 168, পরিমাণ হচ্ছে এত, মোট খরচ কত হবে, তাহলে আমাদের কাজ কি, এটার সাথে এটাকে গুণ করা, এটার নাম হচ্ছে B3, এটার নাম হচ্ছে C3, তাহলে ইকুয়াল B3 ইন্টু C3, কোথায় আছে, এটাতে আছে, B3 ইন্টু কত, C3, সামনে ইকুয়াল অবশ্যই দিতে হবে। ওয়ার্ড 2007-এ অফিস বাটন কই থাকে, একদম উপরে দেখবা, কোথায় ছিল, বাম কোনায়, ঠিক আছে, উপরে বাম দিকে, উপরে আমার হাতের বাম দিকেই ছিল। তারপরে যদি আসি, এইখান থেকে বসে এই চিহ্নটাতে কি সূত্র বসবে, তো দেখো বিক্রয় মূল্য বের করতে বসে, তাহলে বিক্রয় মূল্য জানি আমরা, ক্রয় মূল্যের সাথে লাভ কি করতে হবে,
যোগ করতে হবে। তাহলে দেখো তো ক্রয় মূল্যটা আসলে লাভ কতটুকু হয়েছে, লাভের অংশটা কি, লাভের সূত্রটা কি ছিল, লাভ সমান ছিল হচ্ছে আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য আসলে A2-তে আছে, তার মানে এই যে A2 আছে সেই A2-র সাথে গুণ করতে হবে কাকে, এই লাভের অংশটাকে। লাভ মানে হচ্ছে কত ভাইয়া, B2-কে। দেখেন এখানে অলরেডি যদি বা পার্সেন্টেজ বলেই দিছে, বাট আপনি যদি সূত্রতে দেখেন প্রত্যেকটা সূত্রের সাথে আলটিমেটলি কি দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া আছে। তার মানে আসলে এই ঘরটাতে আসলে সে পার্সেন্টেজ কাউন্ট করতে পারতেছে না, তো আপনাকে অবশ্যই এখানে একটা কি দিতে হবে, একটা পার্সেন্টেজ দিতে হবে। তাহলে এটা হচ্ছে লাভ। আর বিক্রয় মূল্য মানে কি, বিক্রয় মূল্য মানে হইতেছে ক্রয় প্লাস কত ভাইয়া, লাভ। ক্রয় মূল্য হচ্ছে A2 আর লাভ মানে হচ্ছে এইটা। তাহলে আলটিমেটলি দেখেন এটা হচ্ছে সি নাম্বারের সাথে মানে A2 ইন্টু এত পার্সেন্টেজ প্লাস A2। ওকে, বুঝে গিয়েছে? যদিও বা এখানে আমরা যদি পার্সেন্টেজটা যদি এখানে বলে দিত, এখানে ডিরেক্ট যদি বলে দিত, তাহলে আর এখানে এক্সট্রা করে দেওয়ার দরকার নাই। যেহেতু বলা নাই তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে, দিতে হবে। এই জন্য বলছিলাম এই জিনিসটা মাথায় রাখতে। ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট কোথায় আমরা পাইছিলাম, ইলাস্ট্রেশন গ্রুপ যেটা আছে সেই ইলাস্ট্রেশন গ্রুপে আমরা ক্লিপ আর্ট পেয়েছিলাম। ওয়ার্ড 2007-এ মার্জিন আইকন নিচের কোন ট্যাবের অন্তর্ভুক্ত, মার্জিন। তাহলে মার্জিন করার জন্য কি ব্যবহার করি, মার্জিন ব্যবহার করার জন্য আমরা পেজ লেআউট যেটা আছে সেই পেজ লেআউটটা ব্যবহার করে থাকি। ইনসার্ট ট্যাবে কি থাকে, টেবিল থাকে, ইয়েস। হেডার অ্যান্ড ফুটার থাকে, ইয়েস। টেক্সটটা থাকে না। এটা কার মধ্যে ছিল, মার্জিন লেআউট, পেজ লেআউট, ঠিক আছে, পেজ লেআউটের মধ্যে ছিল। এখানে মার্জিন ঠিক করব, কলামগুলো ঠিক করে রাখবো, এই জিনিসটা। তাহলে এখানে কাজ কি, এটা কাজ হচ্ছে ফাইলের মার্জিন, ইয়েস। সাইজ নির্ধারণ, ইয়েস। কাগজের কলাম নির্ধারণ, ইয়েস। সবগুলো একদম ইয়েস। তারপরে কোশ্চেন, হাউস রেন্ট। হাউস রেন্ট মানে কি, এই বাসা ভাড়া, বাসা ভাড়া বের করতে হবে। তাহলে বাসা ভাড়া দেখেন 100 টাকা কয় টাকা পাবেন, 45 টাকা। তাহলে আপনার বেতন হচ্ছে 17,500, তাহলে 17,500 কয় টাকা পাবেন আপনি। তাহলে আমাদের কাজটা তো একদম ইজি। তাহলে আমাদের কাজ কি, জাস্ট এটার সাথে এটাকে কী করতে হবে, গুণ করতে হবে। এটার নাম কি, B2। তাহলে এই যে B2টা আছে সেই B2-র সাথে আমি গুণ করব কাকে, গুণ করব হচ্ছে C2-কে। আর অবশ্যই যেহেতু পার্সেন্ট, তাহলে পার্সেন্টেজটা আবার আমাদের এখানে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। তাহলে আছে কোথাও B2 ইন্টু এইটা সি নাম্বার, B2 ইন্টু 45%, ঠিক আছে। যেহেতু C2 ডিরেক্ট, এখানে দেখেন সবগুলোতে কিন্তু 45% বলছে, B2 প্লাস C2 না, বা প্লাস এত না, আলটিমেটলি কি বাসা ভাড়ার জন্য এটা। তাহলে আলটিমেটলি আপনি ডিরেক্ট এখানে বলতে পারেন এই B2 যেটা আছে তার সাথে কত করতে হবে, 45% কি করতে হবে, গুণ করতে হবে। ওকে, তারপরে এটা যদি আসি আমাদের, তারপরে যদি আসি হাফিজ সাহেবের নিট বেতন কত, নিট বেতন। তাহলে নিট বেতনে হচ্ছে কি হবে, এই যে এটা আছে অপশন বেতন, মেইন বেতনটা মানে হচ্ছে B2 যোগ হবে বাসা ভাড়া তাকে দিবে, যোগ মেডিকেল খরচ দিবে মানে C2, মাইনাস কল্যাণ তহবিল চাঁদা তার থেকে নিয়ে নিবে, তাহলে মাইনাস কত, আচ্ছা এইখানে একটু করে ভুল হয়েছে, এখানে হচ্ছে যোগ হবে কত, এটা D2 মাইনাস কত, মাইনাস হতেছে আমাদের এখান থেকে E2, এটাই হইতেছে কাজ। আর এখান থেকে আপনি যদি C2 যদি বের করতে বলে, এখান থেকে আপনি জাস্ট এই কাজটা করলে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর C2 বের করার সূত্রটা কি, অলরেডি আমরা দেখলাম C2 বের করার সূত্র হচ্ছে এই যে B2টা আছে সেই B2টার সাথে আমরা গুণ করতে হবে কাকে, 45%-কে, ঠিক আছে। বা আপনি বলতে পারেন C2-র যে ঘরটা আছে সেটাকে কি করব, পার্সেন্ট করব। ওকে, তো এটা হচ্ছে আপনাদের বের করতে হবে। সো আপনারা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যেতে পারেন আইসিটিতে, এরকম টাইপের ম্যাথগুলো যাতে করতে দিলে দ্রুত করতে পারেন। তাহলে এই বেসিক ভাড়া, ঠিক আছে, মেইন ভাড়ার যেটা আছে সেই মেইন ভাড়াটা যোগ করার জন্য কার সাথে, বেসিকের সাথে ভাড়া যোগ করব। তাহলে বেসিকটা ছিল আমাদের B2-তে, এই B2-র সাথে ভাড়াটা যোগ করব। তাহলে আর ভাড়াটা বাড়ি ভাড়া কই ছিল, C2-তে, তাহলে এটা একটা প্রথম অপশন হতে পারে, বেসিক প্লাস বাড়ি ভাড়া। দেখেন এই C2-তে আপনি কী পাবেন, ক্যালকুলেশন করে বাড়ি ভাড়াটা পাবেন। তাহলে বেসিকের সাথে জাস্ট C2 যোগ করে দিলেই আনসার হয়ে যায়। কিন্তু এখন কোশ্চেন আপনার C2 কীভাবে বের করব, C2 বের করার নিয়মটা হচ্ছে এটা। তাহলে দেখেন আলটিমেটলি প্রথমে এটা হচ্ছে একটা অপশন হয়েছে, এই B2-র সাথে 35% আগে গুণ করলে এইটাই আলটিমেটলি কাকে নির্দেশ করতেছে ভাইয়া, এটাই কিন্তু দেখবেন আলটিমেটলি C2-কে নির্দেশ করতেছে, তার সাথে B2 যোগ, এটা ওকে ডান। আর এখানে তো এটা একটু করে ভুল আছে, B2 ইন্টু B2 এর 45% না, এটা না। তাহলে আনসার কত হবে, আনসার হবে 2 ও 3। এবার নেক্সট কোশ্চেন, অফিস বাটন অপশনে আছে কি আছে, নিউ, ইয়েস আছে। ক্লোজ, ইয়েস ছিল। ইনসার্ট না, ইনসার্ট কেন, নতুন একটা ট্যাব। লেখালেখির জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়, লেখালেখির জন্য আমরা ওয়ার্ড প্রসেসরটা কী করে থাকি, ব্যবহার করে থাকি। কম্পিউটারে হিসাব নিকাশ প্রোগ্রামকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি স্প্রেডশিট বলে থাকি। হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ইউজ করে থাকি আমরা, হিসাব নিকাশের জন্য আমরা MS এক্সেল, লেখালেখির জন্য
MS ওয়ার্ড আমরা ইউজ করে থাকি। লেখা সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড পাওয়া যায় কোথায়? লেখালেখি সম্পাদনার প্রয়োজনীয় কমান্ড কই পাবো আমরা? হোম মেনুতে। ঠিক আছে, হোম মেনুতে দেখবেন আমরা অনেক কিছু কিন্তু পাইছিলাম, তাহলে হোম মেনুতে আমরা পাবো। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত যে সফটওয়্যার সেটার নাম কি? মাইক্রোসফট অফিস। নাম কি? মাইক্রোসফট অফিস। অফিস বাটনে ক্লিক করলে কোন অপশনটি পাওয়া যাবে? তাহলে অফিস বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা কি পাবো? আমরা পেয়ে যাবো হচ্ছে নিউ স্পেল চেকার। স্পেল চেক করবে, তাহলে এটা কি একটা? এটা হচ্ছে একটা সফটওয়্যার যার মধ্যে আপনি লেখালেখি করতে পারেন, সুন্দরভাবে করতে পারেন। সেভ অ্যাজ অলরেডি আমরা শিখে ফেলছি, একই ডকুমেন্টকে কি করবে? ভিন্ন নামে সেভ করবে। সুতনি এমজি কোন ধরনের ফন্ট? আমরা অলরেডি বলছি সুতনি এমজি হচ্ছে কি? বাংলা লেখা প্রদর্শন করবে। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? বিভিন্ন স্টাইলের অক্ষরকে আমরা বলে থাকি হচ্ছে ফন্ট। ফন্টের রং নির্বাচন করতে কোনটিতে ক্লিক করতে হবে? ওই দেখেন ড্রপ ডাউন বক্স বলছিলাম না, এরকম একটাতে ক্লিক করবেন। তাহলে ক্লিক করলে দেখা যাবে আপনার জন্য অনেকগুলো কি চলে আসবে বলেন তো? রং কিন্তু চলে আসবে। তারপরে দেখি তালিকার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা কি করে থাকি? বুলেটস আর নাম্বারিং। কোথায় পাওয়া যায় আমরা বুলেটস আর নাম্বারিং? মনে আছে তো নাকি? প্যারাগ্রাফ অংশে। তারপর বলা হচ্ছে কি ইনসার্ট ট্যাবের অন্তর্ভুক্ত অপশন। ইনসার্ট ট্যাবের ভিতরে কে ছিল? ছিল হচ্ছে আমাদের চার্ট। ওকে, তারপর এটা যদি দেখি কোনো ওয়ার্ড ডকুমেন্টে টেবিল যুক্ত করার জন্য, তার প্রথমে ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিল স্টেপ কয়টা? 3টা, মাথায় রাখবেন স্টেপ 3টা। ইলাস্ট্রেশন গ্রুপে থাকে কি থাকে? ইলাস্ট্রেশন গ্রুপে ওই গ্রুপটার মধ্যে কি টেবিল দেখবেন বাইরে ছিল, ওয়ার্ড আর্ট দেখবেন ওই পাশে ছিল, টেবিল এই পাশে ছিল, ওয়ার্ড আর্ট ওই পাশে ছিল, ক্লিপ আর্ট ইয়েস, ফন্টটা তো এখানে থাকবেই না। তারপর এটা দেখি পৃষ্ঠায় নাম্বার দেওয়ার কমান্ড। পৃষ্ঠায় আমি কি করব? নাম্বার দিব। তাহলে পৃষ্ঠায় নাম্বার দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? ইনসার্ট থেকে আমরা পাবো, ইনসার্ট ট্যাবে কি পাবো? হেডার ফুটার পাবো। ঠিক আছে, হেডার ফুটার পাবো আমরা এখান থেকেই, যেখানে আমরা বলি পেজ নাম্বারিং আর কি। এক্সেলে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয়েছে কিসের জন্য? কারণ সেখানে অনেকগুলো কি আছে? কলাম এবং কি রয়েছে? সারি থাকার কারণে। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ওয়ার্কশিটে বিভিন্ন জিনিসগুলোকে ফর্মুলা বলে, একটু করে দেখে নেবেন। ফাংশনের পূর্বে কোনটি ব্যবহার করা হয়? দেখবেন আমরা সবসময় কি ব্যবহার করছি? একটা ইকুয়াল চিহ্ন কিন্তু ইউজ করছি, তাহলে ইকুয়াল হবে আনসার। ভিসিকল কি? ভিসিকল হচ্ছে একটা স্প্রেডশিট প্রোগ্রাম। তারপর আমরা যদি আসি পরীক্ষার ফলাফল, এই যে পরীক্ষার ফলাফল সেটা প্রস্তুত করার জন্য কি দরকার হবে বলেন তো? আমাদের স্প্রেডশিট প্রোগ্রামটাই দরকার হবে। ইকুয়াল প্রোডাক্ট কিসের ইঙ্গিত করে? গুণ। ঠিক আছে, স্প্রেড যে গুণফলটা আছে সেই গুণফল, যেটাকে আমরা কি বলতে পারি বলেন তো? একটা স্প্রেড গুণফল না বলে এটা আমরা বলতে পারি একটা ফাংশন নির্দেশ করে। ঠিক আছে, এগুলো কি নির্দেশ করে? একটা ফাংশন। 4 থেকে 9 পর্যন্ত সেলের যোগ করবেন, তাহলে সাম, এটা যেহেতু সবগুলোতে বি আছে তাহলে আপনি কি দিবেন? B4 থেকে কত? B9 যোগ যেহেতু করতেছেন তাহলে ইকুয়াল দিয়ে কি দিবেন? সাম। ঠিক আছে, ইকুয়াল সাম B4 থেকে B9 কই আছে? ইকুয়াল সাম B4 থেকে B9। ওকে, তারপরটা যদি আসি কোনটি ফাংশন, দেখেন এই সবগুলা সাম যোগ করবে, অ্যাভারেজ করবে, প্রোডাক্ট সবগুলো হইতেছে কি? ফাংশন। একটা ওয়ার্কশিটের 3য় কলাম ও 5ম সারি, তাহলে কলামকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলছিলাম? ABC এরকম যাবে, সারিগুলোকে 1 2 3 এরকম যাবে। তাহলে 3য় কলাম 5ম সারি, তাহলে C5 আছে কোথাও? ওকে, 2 নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। তারপরটা বলছে পার্সেন্টেজ লিখতে কি করতে হবে? শিফট চেপে কি করতে হবে? 5-এ ক্লিক করতে হবে। তাহলে এটা হচ্ছে জিনিস, আমাদের আর কোনো এমসিকিউ নাই। সো এই 4র্থ অধ্যায় থেকে যত রকম ঘুরে পেঁচে কোশ্চেন আসতে পারে ভাই সবগুলো দেখিয়ে দিলাম। আর প্রথমে কিন্তু ভাই কি দেখাইছি আপনাদের? প্রথমে কিন্তু বেসিক জিনিসপাতিগুলো বুঝিয়ে দিয়েছি, যাতে এই বেসিক থেকে আপনারা বুঝতে পারেন যে আসলে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, দেন এমসিকিউগুলো সলভ করে দিচ্ছি। সো এতটুকু যদি ক্লাসটা করেন, আশা রাখি 45 মিনিট বা আধা ঘন্টা এই ক্লাসটা যদি করেন তাহলে আপনাদের সকল কিছু কি হয়ে যাবে? ক্লিয়ার হবে। সো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।